শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন আরেকটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম যে পরের ভিডিওতে আমি তোমাদের বাংলা ব্যাকরণ নির্মিতি ষষ্ঠ শ্রেণীর যে বইটা আছে এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ধ্বনিতত্ত্ব অধ্যায়ের বাকি 36টা এমসিকিউ সমাধান করে দেব। তোমরা যদি আমার আগের 36টা এমসিকিউ সমাধান না দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে অবশ্যই দেখে আসতে পারো। তো চলো ভিডিও শুরু করি। এখন তোমরা 37 নম্বরটা খেয়াল করো যে জিহ্বামূলীয় ধ্বনি কোনটি? এখানে কিন্তু অ্যান্সার হবে ক। এরপরে 38 নম্বরে আছে কণ্ঠনালীর ধ্বনি কোনটি? কণ্ঠনালীর ধ্বনি কিন্তু এখানে হ হবে। তারপরে 39টা খেয়াল করো, যে বাকযন্ত্র সচল তাকে কি বলে? এখানে হবে সচল বাকযন্ত্র সক্রিয় উচ্চারক। অর্থাৎ এখানে কিন্তু 1 আর 2 হবে, এখানে কিন্তু নিষ্ক্রিয় কখনোই হবে না। তো অ্যান্সার কি 1 আর 2। এরপরে তোমরা 40 নম্বরটা খেয়াল করো, যে বাক প্রত্যঙ্গ স্থির তাকে কি বলে? যে বাক প্রত্যঙ্গ স্থির তাকে বলা হয় সক্রিয় বাক প্রত্যঙ্গ নিষ্ক্রিয় উচ্চারক। হ্যাঁ, নিষ্ক্রিয় বাক প্রত্যঙ্গ কিন্তু হবে না, তাই এটা 1 আর 2 হবে অ্যান্সার। এরপরে কোনটি সক্রিয় উচ্চারক? কোনটি সক্রিয় উচ্চারক? এটি কি? এটা হচ্ছে জিভের ডগা। কোনটি নিষ্ক্রিয় উচ্চারক? এটা কিন্তু আমরা জানি কোমল তালু। উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে যা হিসেবে বিবেচনা করা হয় তা হলো, এখানে কিন্তু হবে এই তিনটাই কিন্তু হবে। তো এরপরে 44 নম্বরে আছে, মুখের মধ্যে ফুসফুস আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয়, এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলা হয়? এটা কিন্তু আমরা জানি, এটা হচ্ছে স্পৃষ্ট ধ্বনি। এরপরে যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয় সেগুলোকে কি ধ্বনি বলে? এগুলো কিন্তু হবে, এটা হবে স্পৃষ্ট। তো এরপরে দেখো, ঘর্ষণজাত ধ্বনি কি হিসেবে পরিচিত? এখানে অ্যান্সার কি হবে? শীষ। এরপরে যে ধ্বনি উচ্চারণকালে জীব কম্পিত হয় তাকে কি ধ্বনি বলে? এখানে কিন্তু কম্পিত হবে অ্যান্সার। এরপরে 48 নম্বরে আছে, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের সামনের অংশ উল্টে গিয়ে উপরের পাটিদাঁতের মূলে একটি মাত্র টোকা দেয় তাকে বলে? এখানে তাকে কি বলে? এখানে হবে তাড়িত ধ্বনি আর টোকাজাত ধ্বনি। অ্যান্সার কি হবে? 1 আর 2। এরপরে 49 নম্বরে আছে, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায় এবং জিভ দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে তাকে কি ধ্বনি বলে? এটা কি হবে? পার্শ্বিক ধ্বনি। এখানে তোমরা 50 নম্বরটা খেয়াল করো, অন্তস্থ ব ও অন্তস্থ কোন জাতীয় ধ্বনি? এটা কিন্তু হবে নৈকট্যমূলক ধ্বনি। নৈকট্যমূলক ধ্বনির আরেক নাম কি? নৈকট্যমূলক ধ্বনির আরেক নাম কি? এখানে হবে তরল ধ্বনি। তো শিক্ষার্থীরা এখন তোমরা 52 নম্বরটা খেয়াল করো, যে 52 নম্বরে আছে, ষড়যন্ত্রের ভেতরে কোন প্রত্যঙ্গ রয়েছে? এই 1 আর 2 কিন্তু অ্যান্সার হবে। এরপরে আছে, যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে চাপ পড়ে সে ব্যঞ্জনধ্বনিগুলোকে বলে? তো এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক, অর্থাৎ এটা হবে অ্যান্সার। এরপরে শিক্ষার্থীরা 54 নম্বরটা খেয়াল করো, ঘর্ষণজাত ধ্বনি কোনটি? এখানে কিন্তু অ্যান্সার হবে তালব্য। এরপরে 55 নম্বরে আছে, বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাংলা স্বরবর্ণ কয়টি? বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়? বাংলা ব্যঞ্জন ধ্বনি কয়টি? এখানে কিন্তু 33টি হবে অ্যান্সার। বাংলায় ব্যঞ্জন বর্ণ কয়টি? এটা কিন্তু 39টি। এগুলো কিন্তু তোমাদের অনেক ভালোভাবে মনে রাখতে হবে। তো এগুলো তোমাদের অনেক প্রয়োজনে আসবে, তোমরা প্রয়োজনে একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো, এটা তোমাদের একটা নোট হিসেবেও কাজ করবে। তো এরপরে আমরা পরেরটাতে চলে যাই। এখানে 60 নম্বর দেখো তোমরা, যেগুলো স্বরতন্ত্র বর্ণ নয় তা হলো, এখানে হচ্ছে বিসর্গ আর চন্দ্রবিন্দু। অ্যান্সারটা হবে 1 আর 2। এরপরে 61 নম্বরে আছে, ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ যে অবস্থানে থাকতে পারে তা হলো, এটা হচ্ছে, এটারও কিন্তু হবে ঘ, অর্থাৎ 1, 2 ও 3 যেগুলো আছে সব। এরপরে 62 নম্বর দেখো, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কিন্তু ফলা বলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। এটা তোমরা মনে রাখবে। তো শিক্ষার্থীরা এবার তোমরা 63 নাম্বারটা খেয়াল করো, এই যে একই ব্যঞ্জন পরপর দুইবার ব্যবহৃত হলে কি বলে? তাকে কি বলা হয়? এটা কিন্তু যুক্ত ব্যঞ্জন। এরপরে 64 নাম্বারে আছে, ব্যঞ্জন দ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জন সংযোগগুলোকে কি বলা হয়? এখানে কিন্তু অ্যান্সার হবে কি? সাধারণ যুক্ত ব্যঞ্জন।
এরপরে এখানে তোমরা খেয়াল করো যুক্ত ব্যঞ্জন কত প্রকার, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, 2 প্রকার। এরপরে 66 নম্বরে আছে পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন হয় তাকে কি বলে, এটা বলা হয় ধ্বনি পরিবর্তন, এটা আমরা এমনিতে বুঝতে পারছি। এরপরে 67 নম্বরটা খেয়াল করো ধ্বনির পরিবর্তন বা মিলন যখন ধ্বনির মধ্যেই সীমাবদ্ধ থাকে তখন তাকে কি বলে, এখানে কিন্তু অ্যান্সারটা হবে ক। এরপরে 68 নম্বরে আছে স্বরে অ ধ্বনির পর আ স্বরে আ ধ্বনি থাকলে উভয়ে কি হয়, এখানে কিন্তু অ্যান্সার কি হবে, স্বরে আ, অর্থাৎ গ হবে অ্যান্সার এখানে। এরপরে 69টা দেখো হর্ষই ধ্বনির পর দীর্ঘই ধ্বনি থাকলে উভয় মিলে কি হয়, উভয় মিলে কিন্তু এখানে দীর্ঘই হয়, এইগুলো কিন্তু তোমরা মনে রাখবে। এরপরে দেখো এরপরে 70 নম্বর আছে স্বরে অ বা স্বরে আ ধ্বনির পরে হর্ষেই বা দীর্ঘই ধ্বনি থাকলে উভয় মিলে কি হয়, এখানে কিন্তু ক নম্বর মানে এ হয়। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, এটা কি তোমরা বলতে পারবে, এটার অ্যান্সার কি হবে, এটা হচ্ছে পরি যোগ ইক্ষা, এর যে গ নম্বরটা অ্যান্সার। এরপরে ফাইনালি আমরা আমাদের লাস্ট প্রশ্নটাতে চলে এসেছি, এটা হচ্ছে সন্ধির ফলে। এরপর 72 নম্বর আমাদের শেষ প্রশ্নটা দেখো সন্ধির ফলে, এখানে কিন্তু অ্যান্সার হবে তিনটাই, মানে 1, 2 আর 3, এই তিনটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা এরই সাথে আমাদের যে ধ্বনিতত্ত্ব অধ্যায়টা ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ের, এটা কিন্তু একদম সলভ হয়ে গেল। আশা করি এই অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সামনের ভিডিওতে আমি তোমাদের এই রূপতত্ত্বের এমসিকিউ আছে, এই এমসিকিউটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো সেই ভিডিওটা মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।